সাথী শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির রাজ্যের সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম। আমাদের মঞ্চ থেকে শুরু করে এই গোটা ফালাকাটায় ট্রাফিক মোড়ে আজকে যারা আপনারা উপস্থিত আছেন, আমরা সবাইকে বাংলা বাঁচানোর উদ্দেশ্যে মাঠে মাটিতে নিজের ওয়ার্ডে নিজের বুথে দাঁড়ানোর জন্য আহ্বান এবং আবেদন করতেই এসেছি। আমার আগে আমাদের রাজ্যের শ্রমিক সংগঠনের নেতৃত্ব কমরেড জিয়াউল আলম উনি বললেন যে একটি প্রগতিশীল বাংলা, একটি সংস্কৃতি সমৃদ্ধ বাংলা, প্রগতিশীল বাংলা তখনই গঠন হবে যখন জাত ধর্মের ভাষার বিভেদ এই বাংলা থেকে দূর হবে। এই গোটা পশ্চিমবঙ্গে সংস্কৃতি সমৃদ্ধ তখনই হবে যখন আমরা একে অপরের ধর্মকে, ভাষাকে, জাতিকে সম্মান করব। আমাদের গোটা দেশের, আমাদের গোটা রাজ্যের, আমাদের মাটির, আমাদের উৎকর্ষতা, আমাদের মাথা তখনই উঁচু হবে যখন আমরা একে অপরের হাত ধরতে পারবো। আর আমরা এটা তখনই পারবো যখন আমরা খেতে কৃষক, কলে শ্রমিক, স্কুলে শিক্ষক, বেকার যুবক আর মহিলাদের হাত শক্ত করে ধরতে পারবো। ছাত্র, শ্রমিক, কৃষকদের হাত শক্ত করে না ধরে বাংলা কখনো প্রগতিশীল হতে পারে না, আমাদের মাথা কখনো উঁচু হতে পারে না, আমাদের সংস্কৃতি কখনো সমৃদ্ধশালী হতে পারে না। আর হাত ধরতে গেলে বুনিয়াদি কথা বলতে হবে। বুনিয়াদি কথা কখন শুনলাম? যখন সিসামারা বাঁধ ভেঙে গেল, যখন গায়ের পর গায়ে জল ঢুকে গেল, যখন আমরা আমাদের পার্টির নেতৃত্বের সাথে রাস্তা জুড়ে যাচ্ছি, তখন এলাকার সাধারণ মানুষ, এলাকার মা বোনেরা, এলাকার যুবক যুবতীরা আমাদেরকে বলল, চিড়ে মুড়ি চিপল দেবার দরকার নেই, বাঁধ তৈরি করে দাও, বাড়ি তৈরি করে দাও, আর বাঁধ তৈরিতে যাতে দুর্নীতি না হয় সেইটা দেখো। সেদিনকে বুঝেছিলাম এ বাংলার তো আমরা জন্মেছি, এই বাংলাতেই তো কথা বলতে শিখেছি, এই পশ্চিমবঙ্গের মাটিতেই তো বড় হয়েছি, প্রতিবাদ করতে শিখেছি, আর নিজেদের কথা, হক কথা সোচ্চারে বলতে শিখেছি। আর সেই বাংলাতেই যখন বাংলা বাঁচানোর ডাক লাল ঝান্ডা দিয়েছে, তখন আপনাদের কাছে আমাদের কয়েকটা প্রশ্ন। কুঞ্জনগরের ইকো ট্যুরিজম না বাঁচলে ফালাকাটা বাঁচবে তো? কুঞ্জনগরের ইকো ট্যুরিজমের উপরে নির্ভর করে গোটা ফালাকাটা, গোটা আলিপুরদুয়ার, গোটা উত্তরের আমাদের এই জেলাগুলোর একটা বড় পর্যটনের শিল্প চলছিল। এই পশ্চিমবঙ্গের সরকারকে ট্যুরিজমের উপরে সব থেকে বেশি রেভিনিউ দিত এই এলাকার ট্যুরিজমের শিল্প। কোথায় গেল? কে ঢুকতে ছেড়ে দিল? কেন আজকে দুপ করে চলছে? জিজ্ঞেস করবেন না? গোয়ালপাড়ের ঘাটের উপরে ব্রিজটা কবে তৈরি হবে গো? বুঝনাই নদীর উপরে, সাধন ঘাটের উপরে ব্রিজটা কবে তৈরি হবে? গঙ্গার ঘাটের উপরে ব্রিজটা কবে তৈরি হবে? এই ব্রিজগুলো যদি ঠিকভাবে পয়সা না মেরে যদি তৈরি না হয়, ফালাকাটা বাঁচবে তো? বাংলা বাঁচবে তো? এই গোটা আলিপুরদুয়ার জেলার মানুষ তারা বাঁচবে তো? কে বলবে? এখানকার জটেশ্বর, এখানকার ধনিরামপুর, এখানকার শালকুমার, এখানকার দলগা, এখানকার দেওগা, কান পাতলে কি পাওয়া যায়? বাইরের রাজ্যে পড়ে আছে। এই রাজ্যের যৌবন কেন আজ নেই? এই এখন ধানের পর আলু বসানোর সময়, কিছুদিন আগে গোটা উত্তরে এত বড় প্রাকৃতিক বিপর্যয় হলো, গোটা মাঠে পলি জমে গেল, গোটা মাঠে যে জমি গেল, যে মাটি পড়লো, সেই মাটিতে আলু চাষ হবে কিনা কে দায়িত্ব নেবে? सरकार का अता पता है? जितना दूर गाड़ी जाता है वहीं पर वीडियो साहेब उतरता है, वहीं पर कुछ डिस्ट्रीब्यूट करके भाग जाते हैं, ভেতরে ঢোকার হিম্মত নেই। কেন? গরিব মানুষ কলা ধরে বিজেপিকে ছুটিয়ে ছুটিয়ে বলেছে যে আসনি দেখা করতে, এখন মুখ দেখাতে এলে হবে না, বাদ যেদিন তৈরি করতে পারবে সেদিনকে আসবে। কি বলছে আমাদের ঘরের মা বাপরা?
পরিযায়ী শ্রমিকের মরা ছেলের মরা মেয়ের পাশে দাঁড়িয়ে বুক চাপড়ে চাপড়ে কাঁদছে। শেষ চোখের দেখা ছেলেটাকে মেয়েটাকে দেখতেও পাইনি যে কোথায় ফিরে আসবে। কেন নেই কাজ আমাদের এখানে? এই যে আলু বসাচ্ছে, সারের বস্তায় যা দাম লেখা আছে তার 3 গুণ দামে কৃষকদেরকে কিনতে বাধ্য করছে। কাহা হ্যাঁ ভিডিও সাহেব, কাহা হ্যাঁ কৃষি উন্নয়ন দপ্তরের মন্ত্রীরা? কোথায় গেল তৃণমূল? আর ওই যে 7টা টিম যারা দিল্লি থেকে পশ্চিমবঙ্গে প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি করতো, তারা কোথায় গেল? বিজেপির নেতারা এই তখন আলু বসানোর সময় দেখি তো কত মুরদ আছে আর কলেজায় দম আছে, রাস্তায় দাঁড়িয়ে সারের দামটাকে এক জায়গায় দাঁড় করিয়ে দাও। নেই। 8 মাসের জায়গায় 9 মাস আলু থাকবে গুদামে, আর 1 মাসে 1 কুইন্টাল আলু গোডাউনে রাখার জন্য সরকার নোটিশ জারি করে দিল। মূল্য 22 টাকা 66 পয়সা দিতে হবে, মানে বস্তা পিছু 11 টাকা 33 পয়সা। সারের কালোবাজারি গোটা বছর ধরে 550 টাকাতে আলুর বস্তা বেচেছে, অভাবে বিক্রি করেছে। তারপরে আবার যখন আরো দাম নেমে গেছে, গোটা বছর ধরে 4 মাস ধরে 350 টাকা বস্তাতে আলু বিক্রি করেছে। তাহলে কার জন্য দাম বাড়ালেন? কুইন্টাল প্রতি গোডাউনে রাখা বস্তার পিছনে টাকা। আরে ये सरकार खुलकर जवाब तो दे যে কৃষকের পাশে দাঁড়ালে না গোডাউনের মালিকদের পাশে দাঁড়ালে, কার পাশে দাঁড়ালে? जवाब नहीं है। कौन जवाब मांगेगा? कौन? শালকুমার, জটেশ্বর, ফালাকাটায় এগুলো স্বাস্থ্য দপ্তর, উপস্বাস্থ্য কেন্দ্র? আরে বাইরে থেকে রং চুনা করলে ভেতরে ছাগল আর বেড়ালের বাচ্চা দিচ্ছে। ওই ডাক্তারখানাতে, ওই স্বাস্থ্য কেন্দ্রে ট্রিটমেন্ট হচ্ছে না। ছোটদের স্কুলে যেতাম, দেওয়ালে লেখা থাকতো দাঁত হাজা চুলকানির মলম, একটাই উপশম জালিম লোশন। আর আজ ফালাকাটার সব স্বাস্থ্য কেন্দ্রে একটাই উপশম, রেফার রেফার আর রেফার। চলে যাও কলকাতা, চলে যাও শিলিগুড়ি, চলে যাও আলিপুরদুয়ার। कौन लेगा जिम्मेदारी? गरीब जनता का? कौन लेगा जिम्मेदारी? गरीब किसान का? कौन लेगा जिम्मेदारी? चाय बागान में जो लोग श्रमिक काम कर रहे हैं उनका कौन लेगा जिम्मेदारी? आज का श्रमिक बस्तीते एकटार पर एकटा চা বাগানের এলাকাগুলোতে চা বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর সকাল 7টাতে পিকআপ ভ্যান লেগে যাচ্ছে। কেন না চা বাগানের বেকার ছেলেমেয়েরা পিকআপ ভ্যানে চেপে বাইরে জায়গাতে নির্মাণ শ্রমিক হিসাবে নিজেদের গতর বেচতে যাচ্ছে। कितना पैसा मिलेगा? पूछिए सवाल तृणमूल का श्रम मंत्री को, लेबर मिनिस्टर को, कि इस पश्चिम बंगाल में इतना करोड़ बेरोजगार नौजवान है, वो अपना मजदूरी से इस राज्य को, इस देश को আমরা গড়তে চাইছি, কিন্তু আমাদের গতরের সঠিক দাম দাও গো, দাও। বেলা বাড়ছে, আমাদের গতরের দাম কমছে। এতদিন জানতাম হাটে বেলা বাড়লে মাছের পেট নরম হয়ে গেলে মাছের দাম কমে যায়। বেলা বাড়লে হাটে শাকটা যদি একটু নেতা হয়ে যায় তার দাম কমে যায়। বেলা বাড়লে হাটে বেগুনটা একটু রোদে যদি ট্যাপটা পানি হয়ে যায় তো তার দামটা কমে যায়। বেলা বাড়লে পিকআপ ভ্যানে চাপা ফালাকাটার চা বাগানের এখানকার শ্রমিক বাড়ির শ্রমিক মহল্লার ছেলে মেয়েগুলো চেপে নিজেদের গতর বিক্রি করতে গেলে বেলা বাড়ার সাথে সাথে তাদের মজুরিও কমে যাচ্ছে। ये कौन सा बंगाल है जहां पर हम लोग जिंदा रहना चाहते हैं और এই বাংলাটাকে গড়তে চাই? জানি আমরা তৃণমূলের বিরুদ্ধে আমাদের অনেক ক্ষোভ, তৃণমূলের চলার পদ্ধতিতে আমাদের অনেক ক্ষোভ, তৃণমূলের রাজনীতির বিরুদ্ধে আমাদের ঘৃণা, তৃণমূলের লুট দুর্নীতি গুন্ডারাজের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতে চাইছি। কিন্তু মানুষ তো ভেবেছিল যে তৃণমূলকে একটু টাইট দিতে গেলে, এই সরকারটাকে তুলে দিতে গেলে একটু বিজেপির হাতটা শক্ত করতে হবে। দোকানদার, এলাকার সাধারণ মানুষ, এলাকার সমস্ত ধরনের মানুষ তাই তো ভেবেছিলেন যে তৃণমূলকে একটু টাইট দিতে গেলে, একটু বিজেপির হাতটা শক্ত করে ধরলে রাস্তাটা তৃণমূলকে টাইট দেওয়ার একটু চওড়া হবে। हम आज उस बीजेपीओ का कर्मियों से ये बात पूछना चाहते हैं,
আরে 500 লাল ঝান্ডার সেপাইরা যদি তৃণমূল খুন করেছে, 500 লাল ঝান্ডার সেপাইদেরকে যদি কান ধরে উঠবোস করিয়েছে, হাজার হাজার লাল ঝান্ডার কর্মীদেরকে যদি জেল খাটিয়েছে, এলাকা ছাড়া করিয়েছে, তো বিজেপির 20টা কর্মীকেও তো মেরেছে, জেল খাটিয়েছে, খুন করেছে। আরে পুছিয়ে সওয়াল আপনাদের এই রাজ্য স্তরের বিজেপির নেতাদেরকে জিজ্ঞেস করুন যে কি বাধ্যবাধকতা ছিল। আজকে গরু পাচার করা অনুব্রত মণ্ডল সিবিআই এর দ্বারা জেলে যাওয়ার পরও বাইরে ঘুরছে, কি হলো? টাইটাই ফিস। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূলের নেতা টাইট দিতে গেছিলেন তো, মিড ডে মিলের চাল চুরি করেছে, আমাদের বাচ্চাদের স্কুলের হসপিটালের রোগীদের জেলে থাকা কয়েদিদের চালগুলোকে কেজি ধরে বিক্রি করে দিয়েছিল রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আজ জেলে বাইরে ঘুরে বেড়াচ্ছেন তো। বেকার ছেলে মেয়েদের চাকরি মেধার ভিত্তিতে হবে না, সাদা খাতা জমা দিলে ফরফর করে চাকরি হয়ে যাবে। বাপের কিডনি বিক্রি করার টাকা দিতে চাইলে এমনি এমনি চাকরি হয়ে যাবে। সরকার তো ঘুষ নেবার জন্য কাউন্টার খুলে রেখেছিল যে যত ঘুষ দেবে তত চাকরি হবে। যাদের চাকরি চলে গেল, যাদেরকে টাকা ফেরত দিতে হলো, যারা চাকরি না পেয়ে মেধার ভিত্তিতে সুইসাইড করে নিল, যাদের সামাজিক সম্মান চলে গেল, আজকেও যারা এই সমস্ত কোর্ট কেস এই সমস্ত ঝামেলাতে যারা ফেসে আছে, তাদের জন্য আজকে তাদের এই অবস্থার জন্য যারা দায়ী, ওই পার্থ চ্যাটার্জিরা সিবিআই এর জন্যই তো জেলে গেছিল। তারপরে আজ কোথায়? বললো আজকে বেহালাতে উনি এখন সুখে আছেন এবং মিডিয়াকে বলছেন লোকের দুই থাকলে আমার কেন নয়। বিজেপির কর্মীদেরকে আমরা বলতে চাইছি, প্রশ্ন করুন নেতাদেরকে, যদি রাজ্যের বিজেপি নেতারা ঠিক থাকতেন, যদি রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে কেন্দ্রের বিজেপি নেতাদের সঙ্গে তৃণমূলের এই দুর্নীতিবাজ গুন্ডারাজ এই লুটেরা রাজের সরকারটার যদি আঁতাতে না থাকতো, এদের হিম্মত ছিল চুরি করে দুর্নীতি করে এরা রাস্তায় ঘুরে দাঁড়াবে, এরা রাস্তায় ঘুরে বেড়াবে। আপনাদেরকে বিনীতভাবে আমরা প্রশ্ন করছি কর্মীদের কাছে যে নেতা লোগো সে পুছিয়ে কি এমন বাধ্যবাধকতা ছিল গো যে আরজি করের ওই রেপ হয়ে খুন হয়ে যাওয়া মেয়েটির মা বাবার সঙ্গে একটা বার রাজ্যের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী একটা বার দেখা করলো না? দুদিন ধরে পশ্চিমবঙ্গে মিটিং করে গেল, 2 মিনিট দেখা করলো না। দিল্লি গেল, পশ্চিমবঙ্গ এলো, দিল্লি গেল, একটা বার দেশের প্রধানমন্ত্রীর হিম্মত হলো না ওদের সঙ্গে দেখানোর। কমরেড জিয়াউল আলম বলছিলেন যে আজকের সমাবেশ দেখে 14 তারিখের রাত মনে পড়ছে। 14 তারিখের রাত মনে পড়লে বুকটা ধকধক করে, ভয় হয়। যদি একটি ডাক্তারখানায় সরকারি ডাক্তারকে যদি ছিঁড়ে খুঁড়ে খায়, তাহলে আমার মা বোনেদের কি অবস্থা হবে পশ্চিমবঙ্গের? আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি, আপনাদের মাথার উপরে পা দিয়ে বিজেপির রাজ্যের নেতারা দিল্লির নেতাদের সঙ্গে সেটিং করে পিসি ভাইপের সরকারটাকে বহাল তবিরতে রেখে দিচ্ছেন না তো? কে করবে উৎখাত এই গুন্ডা রাজের সরকারকে, এই লুটেরা রাজের সরকারকে? করবে লাল ঝান্ডা, লাল ঝান্ডা রাস্তায় দাঁড়িয়ে জান কবুল লড়াই করছে লাল ঝান্ডা। তাই আপনাদের কাছে আমরা এসেছি, তাই আপনাদের কাছে আমরা এসেছি। হ্যাঁ, এই বাংলা বাঁচাও যাত্রা দুপুরে শুরু হয়ে আমরা চলে যাব একদম উত্তর 24 পরগনার কামারহাটি পর্যন্ত, কিন্তু বুথে বুথে আমাদের কর্মীরা থাকবেন। আর এই কর্মীরা যারা কাঁধে লাল ঝান্ডা নিয়ে নেন, लाल झंडा से कर्मीদের के বুকে আগলে রাখে। एक बात पहले भी बोले थे, जब ये मेरा दुपट्टा আমার ওড়নাটা কোনো দোকানে যখন ঝোলে, যদি এটার দাম 150 টাকা হয়, যখন এটা শরীরে উঠে যায়, আমার দুটো কাঁধে উঠে যায়, তখন এটার দাম আর আমার জান প্রাণের দাম এক হয়ে যায়। কোনো কর্মী যখন লাল ঝান্ডা কাঁধে রাস্তায় নেমে যায়, বুথে নেমে যায়, গুন্ডারাজের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, কৃষক শ্রমিক ক্ষেত মজুরদের, মহিলাদের, ছাত্রদের, যুবদের অধিকার আদায়ের লড়াইয়ে তারা যখন রাস্তায় নেমে যায়, সেই কর্মীদের দাম লাল ঝান্ডার কাছে অনেক গুণ বেড়ে যায়। লড়ে যান, চলুন আমরা সবাই মিলে লড়ে যাই, কারণ এ বাংলা আমাদের বাংলা, এ বাংলা খেটে খাওয়া
মেহনতি মানুষের বাংলা। এ বাংলাকে আমাদেরকে বাঁচাতে হবে আজ বর্তমানের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তাই বাংলা বাঁচানোর এই যাত্রাতে আপনাদের সবাইকে একজন করে সৈনিক হয়ে নিজের বুথে পায়ের নিচের জমি শক্ত করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ।